হয়তো দেখা গেল কালকেই আমি মরে গেলাম, আমি আর বেশি দিন বাঁচবে না। ঠাকুর এরকমটা কেন খুলবে? আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারবে। পৃথিবীতে একমাত্র তুই, তোদের মতো মানুষরা ভালো থাকবে, বাকি মানুষরা ভালো থাকবে না। অন্যের ভালো দেখতে পারাটাও কিন্তু একটা শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না। আমাদের চারপাশে প্রচুর মানুষ একটা সুস্থ মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই যে চারিপাশে এত সুস্থ মুখ রয়েছে, তাদের ভেতরে যে একটা উন্মাদ সত্তা রয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। এদের এক কথায় কি বলে জানো তো? সাইকো। হ্যাঁ, একদমই সাইকো বলে। কেননা এরা না নিজেরা ভালো থাকে, না অপরকে ভালো থাকতে দেখতে পারে। আবার এমন এমন কিছু মানুষ আছে যারা নিজেরা তো ভালো থাকে, কিন্তু অন্য কাউকে দেখলে কিন্তু গায়ে এক প্রকার জ্বালা ধরে আর বড় বড় ফসকা হয়। আর এই সব সাইকো পেশেন্টগুলো কিন্তু বেশিরভাগ দেখবে মুখ চেনাই হয়। আমিও এরকম একজন মুখ চেনা সাইকো পেশেন্টকে নিয়ে আজকে কথা বলবো। তো এখন প্রীতম বানিয়ে দিচ্ছিল অর্ককে সকালের জন্য ব্রেকফাস্ট। আজকে অর্ক স্কুলে নিয়ে যাবে এগ চাউমিন। ওকে বলতে পারো পুরো মাসের মধ্যে একদিনই চাউমিনটা দেয়া হয়, বাকি দিন কিন্তু ওকে এমনি মানে হেলদি খাবারই দেয়া হয়। ওই যে সব বন্ধুরা নিয়ে যায় চাউমিন, সেটা দেখে এসে পরে বায়না করে, আর সেই বায়নাটা পূরণ করতে হয় মাঝে মাঝে। আজকে বানাবো রাতের বেলায় হচ্ছে ওই ঝোল পোস্ত আলু দিয়ে। আমি এই পোস্তটা বানাই, তবে ওইটা আমারই খুব প্রিয়, আমি খাই, খেতে ভালোবাসি, মানে এইরকম ঝোল ঝোল টাইপের পোস্ত। তো পেঁয়াজটা দিয়েই বানাচ্ছি আজকে, অন্যদিন পেঁয়াজটা ছাড়া বানাই। নিরামিষও খুব ভাল লাগে, নিরামিষই বেশি ভাল লাগে এই পোস্তটা। আর পেঁয়াজ দিয়ে পোস্ত করলে একটু চাপ চাপ পোস্তটাই বেশি ভালো লাগে। তো আমি এখানে মোটামুটি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা ডলে খেতে খুব ভাল লাগে। আমি খুব একটা পোস্তপ্রেমী নই যদিও বা, তবু আর কি খাই মাঝে মাঝে, ভালো লাগে। এক দুদিন দেখবে কিছু খেতে ইচ্ছে না করলে এরকম খাবার খেতে ভালো লাগে। তো এখানে সব কিছু নুন দিয়ে একটু ভেজে নিলাম। আলুটাও একটু হাফ সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকেও একটুখানি আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে, মানে একটু লাল লাল করে ভেজে নেবো। যখন একদম গায়ে গায়ে লেগে আসবে আলুটা, মানে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আজকে এইটাই রাতের বেলায় খাবো। আর ভাত ওইদিকে হয়ে গেছে। ভাতটা মাঠটা ঝরাতে বেশ অসুবিধা হয়, কিন্তু এই আর কি করতে করতে এখন মানে অভ্যেসে দাঁড় করাচ্ছি বলতে পারো। আর আজকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো। সামনে রথ, আর রথের সময় তো বৃষ্টি হয়, সেটা তো হবে জানা কথা। তো দেখো এখানে আলুটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সবই মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে জলটা দিয়ে দেবো। আচ্ছা, জলটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার একটু ঝোল ঝোল ভাল লাগে, তো সেই কারণে তোমরা একটু কম দিও, আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। দিয়ে এদিকে দেখো দুধটাও একটু গরম করতে দেবো, কারণ দুধটা একটু গরম করে ঠান্ডা করে রাতের বেলায় ফ্রিজে ভরে দেবো। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর ছড়ার মানে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে আমি এটার পোস্তটা নামিয়ে নিই। অনেকে বলবে এটা প্রচুর ঝোল হয়েছে, মানে আমার না এরকম ঝোল ঝোল পোস্তই ভালো লাগে, আবার কখনো কখনো মাখা মাখা পোস্ত ভালো লাগে। তো এই যে হয়ে গেছে। এবার এটা তারপরের দিনকে আজকে রাতের বেলায় হবে ঘুগনি। তোমরা ভাববে এটা কীরকম ভিডিও হচ্ছে, আসলে কি বলো তো, যখন যেরকম সময় পাচ্ছি এখন ভিডিও বানাচ্ছি। অর্কর পরীক্ষা চলছে তো, মানে 3 দিন পরীক্ষাটা চলবে, তো সেই কারণে অর্ককে একটু সময় দিতে হয়, আর ঘরের কাজগুলো তো থাকে সব কিছু নিয়ে। এই আমটা হচ্ছে কাঁচা মিঠে আম, এই আমটা আজকে একটু মাখবো। জানো তো এমনি যখন কাঁচা আম মাখি তখন কি করি, কাসুন দিয়ে একটু লেবু পাতা তারপরে কাঁচা লঙ্কা ডলে খাই, কিন্তু এই আমটা এমনি মিষ্টি, তো সেই কারণে জানো তো এই আমটাতে বেশি কিছু মাখা ভাল লাগে না। জানো তো যখন স্কুলে পড়তাম তখন ওই বাইরে একটা দোকান বসতো, যেখানে আলু কাবলি, মানে যেটাকে আলু কাটা বলি, ওইটা পাওয়া যেত, কাঁচা আমড়া, কাঁচা মিঠে আমড়া, এই কাঁচা আমও পাওয়া যেত। বিশ্বাস করবে না কি খেতাম সবাই বান্ধবীরা মিলে, মানে এটা আসলেই খেতাম। তারপরে যে পেটে ব্যথা হতো সেটা একটা আলাদা ব্যাপার। আর এখন তো আমার ঘরে 2টো সদস্য আছে, সব সময় কেউ ডাকতেই থাকে, মানে টুকাটুকির কথা বলছি। অর্ককে নাই বলি যে অর্ক মা ভয়েস দেবে, এখন একদম কথা বলবি না, চুপ থাক, কিন্তু এইগুলোকে কি করে বোঝাবো বলো তো? এরা তো আর বুঝবে না যে মা ভয়েস দেবে, মা না কাজ করছে, মাকে এখন ডাকা যাবে না, সারাক্ষণ কিছু না কিছু বলতে থাকে, আর দুজন মিলে কি সুন্দর খেলে। তো চলো এখানে আমি একটু লঙ্কা একটু নুন দিয়ে আমটাকে মেখে নিলাম। আর খেতে তো খুব ভালোই হয়েছে, আমার তো বেশ ভালো লাগে, আমি এমনিতেই টক খেতে খুব ভালোবাসি, মানে বলতে পারো আমার জন্মটা টকেই হয়েছে। যেহেতু ছোটোবেলায় গান করতাম, তো টকটা খাওয়া একদমই বারণ ছিল, আর যেটা বেশি বারণ থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। আর রাতের বেলায় যে ঘুগনিটা করব, তোমরা দেখতে পেলে সয়াবিন মটর আর আলুটা একসাথে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো তুলে আমি এখানে করে কেটে নিচ্ছি, আর জিরে দিলাম, তারপর তেজপাতা দিলাম, আলুটা একটু ভেজে নিলাম। আসলে আমার স্টোরেজের এত প্রবলেম হচ্ছে, ফোনটাতে একটু স্টোরেজ লাগবে। আর এখানে নিরামিষ একটু টমেটো, আদা, জিরে, ধনে সব কিছু দিয়ে এটা বানাচ্ছি।
খেতে বেশ ভালো হয়েছিল। আজকে নিরামিষ খাবো, আর কালকেও নিরামিষ, পরশু নিরামিষ, 3 দিন নিরামিষ চলবে এখন আমাদের বাড়িতে। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে মটরটা একটু বেশি গলে গেছে, জানো, মানে একটু বেশি গলে গেছে। তো খেতে খারাপ লাগেনি, তবে একটু মটরটা একটু মানে কম সেদ্ধ হলে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এটা ফুটিয়ে নেবো। হয়ে গেছে আমার ঘুগনি। এটা হচ্ছে তার পরের দিন সকাল, মানে রথের দিনকে, মানে আজকের কথা বলছি। এখানে একটুখানি খিচুড়ি ভোগ, মানে খিচুড়ি বানাবো। মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে দেখো ভিজিয়ে রেখেছি। জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নেবো। আমি এইভাবেই জানো তো মানে সুন্দর করে খিচুড়িটা বানাই, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। অর্ক খাবে না, সেই কারণে আজকে খিচুড়ি করা। আর 2টো এলাচও দিয়েছি। আর যেহেতু অর্ক খিচুড়ি একদমই পছন্দ করে না খেতে, সেই কারণে অর্কর জন্য করছি না। মায়ের কাছে গিয়ে খাবে, ও ভোগ প্রসাদ দেবে তো, সেই কারণে ওখানেই খাবে। ফ্রাইড রাইস, আলুর দম, ওইগুলোই খাবে। আমাকেও বলছিল সকালবেলায় যে চলে আয়, কাল থেকে বলছে যে চলে আসবি, তাহলে আর একদিকেই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আজকে রথের দিন, সন্ধে পড়বে না, আমার ওই জিনিসটা ভালো লাগে না। আমি একটা সবসময় কথা মানে ভাবি, যেহেতু আমি বাইরে কাজ করতে যাই না, তাই আমি ভাবি সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। তো আমার যেটা করতে পারি সেটা কেন আমি ভালো করে করব না। তো জানো তো, এই ভগবানের উপর আস্থা বিশ্বাস অনেকটাই উঠে গেছিলো আমার একটা টাইমে। কিন্তু আমি দেখলাম সে ভগবানই কিন্তু আমাকে সব বিপদ থেকে রক্ষা করলো। হয়তো উনি আসতে পারেনি, ওনার বদলে কাউকে না কাউকে এনে আমার কিন্তু বিপদ থেকে আমাকে সবসময় রক্ষা করেছে। যাই হোক, এখানে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাই ভালো লাগে, সর্ষের তেলের সাথেই করছি। তারপরে চাল ডালটা দিয়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে একসঙ্গে ভাজবো। ভাজা যখন হয়ে যাবে, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর জিরে ধনে তো বাটাই আছে, কাঁচা মানে লঙ্কাটাও বাটা আছে, তাই আমাকে আলাদা করে কিচ্ছু দিতে হবে না। তো এর মধ্যে একটু মটরশুঁটি দিলে ভালো হয়, একটু গাজর আলু দিলেও ভালো হয়, কিন্তু কিছুই নেই ঘরে। তো সেই কারণে এগুলি আপাতত দিয়ে করছি। তো এই যে চাল আর ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যখন একটা সুন্দর সেন্ট উঠবে গোবিন্দভোগ চাল আর ডালে, তখন এখানে আমি গরম জলটা এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তো এবার প্রেশার কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে, বেশি দিতে হবে না। তো এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়েছি কিন্তু আমি, কারণ এই খিচুড়ি একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না। আর তার সাথে খাওয়ার জন্য করব হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা ছিল, তো সেই বাঁধাকপিটা করব। আর বিশ্বাস করো, আলু শেষ হয়ে গেছে। কালকে যদি বাজার না করে আমি কিছু রান্না করব না। আলুটা একদম শেষ, এই একটা আলু পড়েছিল, তো একটা আলু দিয়ে বাঁধাকপি সবজিটা করে নেব। যেহেতু আমি আর প্রীতম খাবো, অর্ক তো চলে যাবে। ওই যে দেখো লাফাচ্ছে পেছন দিকে, মানে রেডি হবে, কি জামা পরে যাবে না যাবে ওই নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে। মা ফোন করেছিল, বলে চলে আসতে পারতিস। বাবাও ফোন করেছিল, সবাই বলছিল চলে আসতে পারতিস, কিন্তু ওই যে বললাম আমার মনটা মানে না। মনে হয় সব মানে পুজোর দিন, মানে একটা ভালো মানে বিশেষ জগন্নাথ পুজোর দিনকে মানে আমি একটু সন্ধে দেখাবো না ঘরে, কারণ আমি কিন্তু জগন্নাথের সেই মহাভোগ যে প্রসাদটা হয় সেটা খেয়ে কিন্তু অনেকটাই সুস্থ হয়েছি, জানো। আর সত্যি কথা বলতে, আমার যখন শরীরটা খুব খারাপ ছিল, আমার বাবা সব জায়গায় মানত করে বসে আছে যাতে আমার যেন কিছু না হয়। আসলে বাবা মা তো এরকমই হয়, ভয় যখন পায় নানা রকম জায়গায় মানত করে দেয়, পুজো টুজো দেবো, এ দেবো ও দেবো। জানি না কবে গিয়ে সব পুজো টুজো দেওয়া হবে, তবে যাই হোক আস্তে আস্তে করা হবে। জগন্নাথ দেব তো সবই দেখতে পাচ্ছে। এখানে বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছি, 5 ফোড়ন, আলু সব রকম মশলা দিয়ে কষিয়ে, বাঁধাকপিটা কষিয়েই করব রান্না। আর আজকে আমার প্রচুর কাজ ছিল বলতে পারো। আজকে মানে খুব রাগও উঠছিল, জানো তো। মানে এখন আমার শরীরটা জানো তো চলে না, মানে আমি পারি না, দেখলে বুঝতে পারবে মুখ চোখগুলো। এখন আবার একটু শরীরটা খারাপ লাগছে, হয়তো রক্তটা কমে গেছে, ওই কারণেই হতে পারে। তো জানো তো, মানে কাজ বাগাতে বাগাতে জানো তো মাঝে মাঝে না মনে হয় যে ধুর কেন, মানে আমি কেন পারছি না এখন, মানে কেঁদে ফেলি মাঝে মাঝে যে আমি তো আগে এত কাজ করেছি, এখন কেন পারি না কাজ করতে। একটু কাজ করতে গেলেই কষ্ট হয় কেন আমার। তো এই দেখো, এখানে যা তোমরা তো জানো আমি মাঝে মাঝে এগুলো পরিষ্কার করি। আর এগুলো যদি ভালো করে না পরিষ্কার করি না, তিল মানে তেল যেটা হয় না, সেটা প্রচণ্ড পরিমাণে হয়। মানে ওই জন্য দেখো আমি ভালো করে একজন শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিই। আর নোংরা কি হয় না, নোংরা হয়, কিন্তু ওই যে সপ্তাহে যদি একদিন করে এগুলো পরিষ্কার করে নাও, তাহলে এগুলো এতটা মানে খারাপ হয় না। আর এই জিনিসগুলো, এই র্যাকগুলো অনেকেই জিজ্ঞেস করেছো এগুলো কিসের বটে। এগুলো হচ্ছে মানে লোহার তৈরি এই র্যাকগুলো। তো ব্ল্যাক কালার দিয়ে মানে পলিশ করা আছে। জিনিসটাকে মানে কোয়ালিটিটা খুবই ভালো, জানো তো।
তো চলো এখানে কোটোগুলো এরকম শুকনো কাপড়, একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই কাচের বয়ামগুলো ধোয়া গেলেও উপরের যে লিডগুলো আছে না, এই লিডগুলো কিন্তু ধোয়া যাবে না, নালে নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে, ঠিক আছে। কারণ এর আগেও আমার কাচের লিড ছিল এরকম মানে ব্যাম্বু দেওয়া, তো এইরকম প্রবলেম হতো জানো তো, মানে ফাঙ্গাস পড়ে যেত, কালো কালো একটা ছোপ চলে আসতো সেই কারণে। আর অয়েল ব্রাশ করে দিলে অতটা হয় না প্রবলেম। তো চলো এগুলো সব আমি নিজস্ব জায়গায় পরিষ্কার করে রাখছি, কারণ এগুলো আমি ওই যে করছি আর ভাবছি কেন পারছি না, একটুতে হাঁপাচ্ছি, একটুতে রেগে যাচ্ছি। মানে আমি দেখেছি এখন একটুতে এত রেগে যাই আমি, মানে বুঝতে পারি না। আগে তো এত রাগ ছিল না, আগে প্রচণ্ড শান্ত মাথার মেয়ে ছিলাম, কিন্তু এখন মাঝে মাঝে নিজেকে দেখলে ভাবি যে এত রাগ কোথার থেকে আসছে আমার। আর যেহেতু গ্যাসের সামনে, বুঝতে পারছো, গ্যাসে যখন রান্না করি একটু যখন তেল ছিট, প্রচুর মানে তেল ছিট আসে, তো সেইগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে মানে যা তা হয়ে যায়। এই যে এই র্যাকগুলোতে প্রচুর তেল ছিট বসে, আর মশলার দাগও লেগে থাকে জানো তো অনেক সময়। তো ওই যে যখন দেখি খুব নোংরা হয়ে গেছে তখন ভালো করে একটু পরিষ্কার করে নিই, কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়েই করি, ভিজে কাপড় দিয়ে করার দরকার পড়ে না। কারণ যেহেতু আমি মানে যখনই দেখি নোংরা রয়েছে তখনই পরিষ্কার করে নিই, সেই কারণে অতটা মানে এমন কোনো নিয়ম ধরা নেই যে প্রত্যেক সপ্তাহে একদিন করে করি, তা না। মানে যেদিন যেমন মনে হয়, মানে হয়তো কোনো সপ্তাহে 2 দিন হয়ে গেল, কোনো সপ্তাহে হয়তো করলামই না, নোংরা ছিল না তাই করি না, আবার কোনো সপ্তাহে দেখি আবার 3 দিন হয়ে গেল, যেদিন যেরকম মানে নোংরা থাকে সেরকমভাবে পরিষ্কার করে নিই। তো এইখানে দেখো সব কিছু গুছিয়ে যেরকম যেরকম ছিল রাখছি। আর কি বলো তো, রান্না করার সময় হুটোপুটি করে নিই, তো মানে সব জিনিস জায়গা মতো রাখার চেষ্টা করি আমি, কিন্তু ওই যে আমি করি কিন্তু প্রীতম তো অত করবে না, ছেলে মানুষ, তবু অনেক মানে পরিষ্কার করে রাখে। এটাও বলাটা ভুল, কারণ ও যতটা পরিষ্কার করে রাখে অনেক পুরুষ মানুষ আবার সেটাও রাখে না জানো তো। মানে এখনকার জানো তো অনেক অধিকাংশ ঘরে ঘরে পুরুষ আছে দেখবে, যারা কিন্তু বউদের হাতে হাতে হাত মিলিয়ে নেয়, শুধু যে প্রীতম তা না, কিন্তু তবু আর কি যারা করে না তাদেরও উচিত একটু করে নিজেদের স্ত্রীদের একটু করে খেয়াল রাখার। তো এই যে দেখো কেটেলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ কেটেলটার মধ্যেও কিন্তু তেল চিট বসে। আর দুর্গাপুরের ডাস্ট কী যে পরিমাণ নোংরা হয় সেটা তো তোমরা জানো। এই বর্ষাকালে হয়তো ধুলোটা একটু কম উঠবে, মানে নোংরাটা একটু কম হবে। তো এইদিকে বাঁধাকপিটাও আমি কষেই করছিলাম, বাঁধাকপিটা করে না আজকে খুব একটা জুত পাইনি জানো তো, তরকারিটা মানে কী বলতো একটু খ্যাসখ্যাসে, এখনকার মানে কেমন একটা খ্যাসখ্যাসে পারেই ছিল, বাঁধাকপিটা খুব একটা ভালো আনতে পারিনি গতে, মানে তরকারিটা, মানে যেটা খিচুড়ি খাওয়ার জন্য বাঁধাকপি হয় একটুখানি ঝাল ঝাল কষা কষা, ওরকম টাইপের আমি আনতে পারিনি। এই দিকটা না আমার পরিষ্কারই ছিল, কারণ যেহেতু আমি এদিকে অনেকবারই পরিষ্কার করি, তো সেই জন্য এই দিকটায় আমার কত পরিষ্কার করতে গিয়ে মানে হ্যাপা সামলাতে হয়নি। আমি জাস্ট ভালো করে এই দিকগুলো করে নিলাম। এইদিকে কাচের 2টো বোতল আমি এই রান্নাঘরেই রাখি আপাতত, অর্কর হাত বাঁচিয়ে রেখেছি। আর অনেকে ভাবে হয়তো অর্কর হাতে কিছু ভাঙে না, না ভাঙে, প্রচুর জিনিস ভাঙে ও, কিন্তু কী করব, বাচ্চা মানুষ, ও ছোট আছে, ছোটদের মতো কাজ করছে। তবে হ্যাঁ, তা বলে এই না যে বাচ্চা বটে বলে সব ভাঙবে, ও কিন্তু অনেক গুছিয়ে টুছিয়ে কাজ টাজ করে, সব কিছু ইচ্ছাকৃত ভাঙে না। তো আজকে প্রীতমের সময় হবে না খেয়ে যাওয়ার, তাই জন্য খাবারটা দেখো এখানে ভরে দিলাম ভালো করে। আজকে অর্ক বাড়িতে নেই, মামার বাড়ি গেছে। তো আমি ভাবলাম এই কথাটা বলার মতো ভালো সুযোগ এটা ছাড়া আর কোথাও নেই, কারণ আমি অর্কর সামনে এসব কথা বলিও না। আর কি বলতো, আমি মানে এতটা ব্যস্ত থাকি সকাল থেকে যে ক্যামেরার সামনে এসে কথা বলবো তা না। এখন দুপুর টাইম, ভাবলাম কথাটা শেয়ার করি তোমাদেরকে। তোমরা জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিদিন, তারা খুব ভালো করে জানো একটা মেয়ে আছে যে প্রতিদিন এসে মানে আমার আমি কবে মরবো, ঠিক আছে, তুমি মরে গেলে ভালো হবে, এরকম কমেন্ট করে। চ্যানেলটা অ্যাকচুয়ালি কিছুদিন ধরে আমি কিছুদিন না অনেক দিন ধরে সে শিলিগুড়ি থেকে শুরু করেছে। তো যাই হোক, তো নাম দিয়েছে চ্যানেলটা, উপর থেকে দেখে হিজিগিজি কি একটা দিয়েছে, ও ভেতরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে দিয়া বিশ্বাস। ভেতরে গেলে দিয়া বিশ্বাস 2 বছর আগে নাকি চ্যানেলটাও খোলা। যাই হোক, কিন্তু আদৌ কিন্তু এটা দিয়া বিশ্বাস না। কেন বলছি বলো, এটা আমি বের করেছি, এগুলো বের করা যায় এখন না, এখনকার দিনে দাঁড়িয়ে। কে তোমাকে কমেন্ট করছে, যতই ফেক অ্যাকাউন্ট খুলে করুক, কোথার থেকে করছে, এগুলো জানা যায় যদি তুমি জানতে চাও।
তো যাই হোক, আমার একজন চেনা জানা আছে, তার কাছ থেকে আমি ব্যাপারটা জানতে পেরেছি যে কে বটে না বটে। সে খুব পরিচিত একজন মানুষ। যাই হোক, আমি নামটা নিতে পারছি না তোমাদের কাছে, এটাই খারাপ লাগছে যে নামটা নিতে পারছি না। আমি খুব ভালো করে জানি সে কে আর কোথা থেকে কমেন্টগুলো করছে, কতটা ফার্স্ট্রেশন থেকে কমেন্টগুলো করছে, ঠিক আছে। আর তাকে খুব ভালো করে আমি চিনি, আর কিছু বলবো, খুব ভালো করে চিনি আমি। যাই হোক, ওর কমেন্টগুলো এতদিন তো লিখতো, মানে যা পারে তাই লেখে। মানে তোমাদেরকে কিছু পড়ে শোনাচ্ছি, তারপরে একটা জিনিস শোনাবো, সেটা আগে প্রথমটা পড়ে শোনায়। কমেন্টগুলো পারলে আমি দিয়ে দেবো। আর যারা দেখো প্রতিদিন, ও প্রত্যেকটা কমেন্টে পাবে, ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টে পাবে, গিয়ে দেখবে পাবে। কারো কমেন্ট থাকুক না, তো প্রত্যেকটা কমেন্টে ওর কমেন্ট থাকবে। আর সবার প্রথমেই কমেন্টেও আসো, মানে অপেক্ষা করে, মানে কতটা ফার্স্ট্রেশনের, মানে 8:30টার সময় ঠিক ভিডিওটা পোস্ট করব, আর ও এসে পড়ে আমাকে ঠিক মানে প্রথম কমেন্টে ওরই থাকবে। তুমি এমন একটা রোগে আক্রান্ত না হলে বলতাম একটা মেয়ে নিয়ে নাও, কিন্তু এখন আমি বলতে পারছি না, কারণ হচ্ছে তুমি তো বেশি দিন বাঁচবে না, তাই। যাই হোক, ও জেনে গেছে। মানে একটা কথা আছে জানো তো, জন্ম মৃত্যু বিয়ে, মানে জন্ম কখন হবে কার সেটাও যদিও বা ঠিক করা যায়, এখনকার ডাক্তাররা বলে দেয় ডেটটা, তবু ওই ক্ষণটা তো ঠিক করতে পারে না যে এই ক্ষণেই জন্মটা হবে। মৃত্যুটাও কেউ ঠিক করতে পারে না যে এই ডেটেই মরবে, এইভাবেই মরবে, এই সেকেন্ডেই মরবে। আর বিয়েটাও কেউ ঠিক করতে পারে না। তাই 3টে জিনিস না বিধাতার হাতেই থাকে, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে কথাটাই আছে। তো তুমি বলার আর কে হও বলো? তুমি বললে তবে আমি মরবো, আর তুমি বললে তবে আমি বেঁচে যাবো? হয়তো দেখা গেল কালকেই আমি মরে গেলাম, কারোর হাতে নেই জন্ম মৃত্যুটা, ঠিক আছে। তুমি বললে আমি মরে যাবো। তারপর আবার লিখেছে, সত্যি কথা বলতে তুমি ভালো স্বামী পেয়েছো, ভালো সন্তান পেয়েছো, কিন্তু কষ্টের ব্যাপার এটাই, তুমি আর বেশি দিন বাঁচবে না। ঠাকুর এরকমটা কেন করলো তোমার সাথে? কে জানে কি করলো ঠাকুর। ঠাকুর আমার সাথে যেটা করেছে খুব ভালো করেছে, জানতো, সেটা খুব ভালো করে জানে ঠাকুর। হ্যাঁ, তো তারপরে আমার সব থেকে হাসি পেয়ে গেছে এই কমেন্টটা দেখে। মানে আমি জাস্ট আর পারিনি নিজের কন্ট্রোল রাখতে এই কমেন্টটা দেখে। দাঁড়াও, খুঁজি আগে কমেন্টটা। ওই যে পেয়েছি একটা কথা, সরি, একটা কথা বলি, খারাপ ভেবো না, তোমাকে দেখে না আমার খুব হিংসা হয়। মানে ভেতরে যে জিনিসটা সেটা চেপে, মানে অনেক দিন ধরে আমাকে খারাপ খারাপ কমেন্ট লিখছিল, ও বেচারা না আর পারেনি। আমি তো জানি তুই কি থেকে করছিস। এবার ও যেটা বলছে, একটা কথা বলি, খারাপ ভেবো না, তোমাকে না দেখে আমার খুব হিংসা হয়। এই রোগী, ওটা রোগ লিখতে গেছিল, লিখেছে অন্য কিছু। এই রোগে বেঁচে আছিস কি করে, কি করে, কি লিখেছে, কি করে মরে কেন যাচ্ছিস না, মানে লিখতেও পারিনি। আগে আগে তোর স্বামীটা ভালো ছিল না, কিন্তু এখন তোর স্বামীটা ভালো, সবই তোমার ভালো হয়ে গেছে এখন। তুমি কি ভালো, কি লিখেছে, তুমি ভালো কি করে থাকতে পারো, এইটাই হচ্ছে কথা। এইটাই মানে তুই সহ্য করতে পারছিস না আমি ভালো কি করে থাকতে পারি, মানে তুই ভেবে রেখেছিস না এই মেয়েটার সাথে তো সবসময় খারাপই হবে। শুধু এই মেয়েটা না, মানে পৃথিবীতে একমাত্র তোদের মতো মানুষেরা ভালো থাকবে, বাকি মানুষরা ভালো থাকবে না, এটাই বলতে চাইছিস, তাই তো? যাই হোক, বলি তারপরে, ভালো থাক, কি স্বামীটাও ভালো হয়ে গেল, তুই ভালো কি করে থাকতে পারিস? তুই তো ভালো থাকতে পারবি না কোনোদিনও, থাকার কথাও কি কোনোদিনও ভালো থাকতে পারো না, মানে আমার ভালো থাকা যাবে না, ভালো থাকলে ওর কষ্ট হয়। আচ্ছা, আমি ভগবানের কাছে সবসময় চাই তুই যেন সবসময় খারাপ থাকিস, কাঁদিস। তুমি চাইলে কি হবে? আমি ভগবানের কাছে যেটা দিয়ে এসছি, যেটা করে এসছি, আমার সেটাই হবে, জানো তো। কারুর চাওয়াতে কিছু যায় আসে না। আর পৃথিবীতে সবাই সব নিতে পারে, কারুর কপাল আর ভাগ্য এই দুটোকে নিতে পারে না, জানো তো। তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারবে, একটা মানুষের কাছ থেকে সব কেড়ে নিতে পারে, টাকা পয়সা সব কিছু কেড়ে নিতে পারবে, হ্যাঁ, তোমার মুখের হাসিটাও কেড়ে নিতে পারবে, কিন্তু তোমার এই যে কপাল আর ভাগ্যটা কাটতে পারবে না। তোমার যদি হাসি খুশি থাকার থাকে, তুমি সব খারাপ পেরিয়ে আবার ভালো থাকবে, এটাই হলো কথা। আমি ঠাকুরের কাছে মানত করছি,
তো ওখানে অনেকজন আমার হয়ে কমেন্ট দিয়ে দিয়েছে, আমিও কমেন্টে রিপ্লাই করেছি, মানে আমি থাকতে পারিনি। যাই হোক, এবার আমি তোকে একটা কথা বলি বা তোমাদের একটা কথা বলি, এই যে হিংসুটে একটা মেয়েকে বলছো, মানে ও নিজেই বলেছে আমার হিংসা হয় তোমাকে দেখে, ও স্বীকার করেছে রীতিমতো। তা চিন্তা করো না, তোমার মতো ওরকম হিংসুটে মেয়ে প্রচুর আছে, ভর্তি প্রচুর আছে। মানে সামনে থেকে দেখে স্বাভাবিক মনে হয়, কিন্তু কেউ কারো ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, তুমি ভালো আছো সেটাও সহ্য করতে পারবে না। এরকম হিংসুটে মেয়ে প্রচুর আছে। মানে যারা নিজেরা জীবনে ভালো নেই তারা কখনোই চায় না যে তুমি ভালো থাকো। আবার এমন অনেকেই আছে যে যারা জীবনে ভালো নেই তারা চায় কেউ যদি ভালো থাকে সেটা দেখে খুশি হয়। কিন্তু তোমার মতো মেয়েরা কখনোই এটা পারে না, এত হিংসা তাদের মনে, সবসময় বিষ ঢালতে থাকে। তো তোমার একটা কথা বলি, তুমি আমার এভাবে মৃত্যু কামনা করে যাও, যত তুমি আমার মৃত্যু কামনা করবে তত আমার আয়ুটা বাড়বে। আর ওই যে বললাম জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ভগবানের হাতে লেখা আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করো আমি নিজেও ভাবিনি কোনদিন আমি সুস্থ হতে পারবো, তবে হ্যাঁ হয়েছি। ভগবান চাইলে কি না পায় বলো, তাই না? আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি মানতি করো আর যাই করো, আমার যদি ভালো থাকার থাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ না। আর যদি আমার খারাপ থাকার থাকে তাহলে 1000 জন চেষ্টা করে আমার ভালো মানে থাকাতে পারবে না। তো ব্যাস, জানো তো আমি আগে ভাবতাম ভালো মানুষদের সাথে সবসময় খারাপই হয়, কিন্তু আমি এখন একটা জিনিস বুঝি, ভালো মানুষদের সাথে খারাপ হয় কিন্তু একটা সাময়িক খারাপ হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে মানে খারাপ থেকে আস্তে আস্তে হয়তো ভালো হয়, খারাপটা থেকে অনেক কিছু শেখা যায়। আর যারা খারাপ হয় না তাদের সাথে হয়তো খুব ভালো হয়, খুব ভালো হয়, প্রথম থেকে খুব ভালো হয়, তারপরে আস্তে 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 সে বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে সে কতটা মানে খারাপের দিকে যাচ্ছে। খারাপ দেখো ওই যে বললাম কর্মর উপর ডিপেন্ড করে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাইছি না এই ব্যাপারগুলো নিয়ে। তুমি এরকম হিংসা করে যাও আর তোমার মতো যারা আছে তারা সবাই করে যা। ওই কমেন্টটাতে আবার দেখছি অনেকে আবার লাইক দিয়েছে, মানে তাহলে ভাবছো কত ফ্রাস্ট্রেশন লুকিয়ে আছে এখনকার মানুষদের মধ্যে, আমরা সামনাসামনি দেখে বুঝতে পারি না। আর এ কিন্তু খুব চেনা মানুষ আমার, তোমরা খুব মানে ভুল করো না যেটা অন্য কেউ, একদম মানে চেনা মানুষ। যাই হোক, শুধু নামটা বলতে পারছি না, এই আর কি। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।